সে তুলনায় এই লোকের জীবন কত আরামের, তবুও কেন সে এমন সিদ্ধান্ত নিল? কিংবা আত্মহত্যা এক ধরনের কাপুরুষতা। আমরা সবকিছুই বিচার করার চেষ্টা করি আমাদের অভিজ্ঞতার আলোতে। যা কিছু আমাদের অভিজ্ঞতার বাইরে, তার ব্যাপারে রূঢ় জাজমেন্ট দিতে আমাদের দেরি হয় না। কতখানি অসহায় হলে একজন মানুষ এত কঠিন সিদ্ধান্ত নিতে পারে? যে আজ আত্মহত্যা করলো, তার কাছে জীবন কতটা অর্থহীন ছিল। সবটুকু আবরণ সরালে নিজেকে ছাড়া তো আমাদের আর কিছুই নেই। সেই নিজেকেই মুছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় একটা মানুষের কতটা শূন্য, কতটা অসহায় লাগে, না, আমরা কেউই এসব জানি না। সত্যিকারের বন্ধু হিসেবে যদি পাশে দাঁড়াতে চান, তবে এমপ্যাথি নিয়ে একজন ডিপ্রেসড কিংবা সুইসাইডাল মানুষের কথাগুলো শুনুন। এমনকি বলবার দরকার নেই যে আপনি তার কষ্ট অনুভব করতে পারেন, যেটা সম্ভবত আসলেই পারেন না। আপনি শুধু শুনুন, বলবার দরকার নেই কে ভুল, কে ঠিক, কিংবা জীবন কতটা চমৎকার। ডিপ্রেসড মানুষের রিকভারি অনেক সহজ হয়ে যায় যখন তার পরিবার, বন্ধু, আপনজনরা তার ডিপ্রেশন দিয়ে তাকে জাজ না করে বরং পাশে থাকে, তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করে। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ার করত, কিছুক্ষণ পরপর আপনার খোঁজ খবর নিত, বারবার এসএমএস করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো নাকি না, অনেক প্রশ্ন করতো, তাই না? যার কোনো সীমাই নেই। সে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এবং সব সময় এসএমএস করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করে সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিচ্ছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এমন ভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারতো না, একসময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিয়েন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্র যে মানুষটা নিজ থেকে আগে মেসেজ করতো, আজ সেই মানুষটাই এখন আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ সেই মানুষটাই আপনার মেসেজটাও সিন করার সময়ই পায় না। একসময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? একদিন কথা বলতে না পারলে যে মানুষটা প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে কল দিয়ে বিরক্ত করতো, বিরক্ত হয়ে আপনি যার নাম্বার ব্লক লিস্টে ফেলে রাখতেন, সেই মানুষটাই দেখবেন 1 মাস, 1.5 মাস আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকবে, কোনো কল দিবে না। আপনার এক কথাতেই যে মানুষটা উঠতো, বসতো, প্রত্যেকটা কাজ করার আগে যে মানুষটা আপনার পরামর্শ জানতে চাইতো, একসময় দেখবেন সেই মানুষটি আপনাকে 2 পয়সার পাত্তা দেয় না। কি খুব কষ্ট পাচ্ছেন, তাই না? আরেকটু নিচে নামুন। যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবতো, একসময় সেই মানুষটাই দেখবেন আপনার মুখের উপর আপনাকে ডাস্টবিনের বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার হয়ে যাবে নিজের স্বার্থের জন্য। তার প্রয়োজন ছিল আপনার সাথে সময় কাটানোর, তার চাওয়া পাওয়া পূরণ করতে। আজ সে সফল হয়েছে, তাই চলে গেছে। তাহলে সে আপনার পাশে থেকে কি করবে বলুন? তখন ভাববেন যে যেই মানুষটা আপনাকে এত ভালোবাসলো, এত কেয়ার করলো, সে আজ আমাকে একা করে চলে গেল। এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। নিজের অজান্তেই তখন খুব কষ্ট লাগবে আপনার, বুকের ভেতর চিনচিন করে ব্যথা করবে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে। সেটা আপনার সহ্য হবে না, সবকিছু মিথ্যে মনে হবে। মনে হবে ভালোবাসা বলতে কিছুই নেই। আসলে এমন পরিস্থিতিতে এমনটা ভাবাই স্বাভাবিক। তখন বুঝে নিয়েন আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন, ভুল মানুষের প্রেমে পড়ে। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, পুরো পৃথিবী একদিকে হলেও সে আপনাকে কখনোই ছাড়বে না। হুম, এটাই সত্যিকারের ভালোবাসা। আসলে এমনই হয়, হুট করে জীবনে আসা মানুষগুলো হুট করেই চলে যায়, সাজানো জীবনটা এলোমেলো করে দিয়ে চলে যায়। চোখে জল ফেলতে ফেলতে রাত পার হয়। এখন কার দোষ দেবেন? ভাগ্যে? যদি তাই দেন তাহলে ভুল হবে। আপনি লেখাপড়া করে হয়তো অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, কিন্তু বাস্তব জীবনের সার্টিফিকেট এটাই যা ভুল মানুষের প্রেমে পড়ার প্রতিটি পদক্ষেপ হিসাব করে চলতে হয়। কিন্তু আপনি কল্পনার জগতে ছিলেন, সেই হিসাবটাই ঠিকমতো করতে পারেননি, তাই এমন হয়েছে।
মানুষ মাত্রই পরিবর্তনশীল। সে আপনার সাথে মিথ্যে অভিনয় করে টাইম পাস করছে। আর হ্যাঁ, চলে যাওয়া মানুষকে কখনো ফেরার চেষ্টা করবেন না, তাকে মনেও করবেন না। তাকে ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সময়ের কাজ সময়ের মাঝে করতে হয়। শেষবারের মতো একটা প্রশ্ন করেছিলাম, আমার সাথে অভিনয় করে কি সুখ তুমি পেয়েছো? সে আমায় উত্তর দেয়নি। তবে সুখ নিশ্চয়ই খুঁজে পেয়েছে, নয়তো কেন আমায় ঠকাবে? এমন যদি হয় 20 বছর পর হঠাৎ করে আবার দেখা হয়, তুমি কি আমায় চিনতে পারবে? আরো একটিবার তোমার নরম হাতে আমার সাদা চুল ধরে বলতে কি ইচ্ছে হবে, কেমন আছো তুমি? তুমি তো তখন 40-এর কোঠা পার হয়ে বুড়ি হয়ে যাবে। মনে কি তোমার আমার জন্য তখনও প্রেম জমার হবে, নাকি সব ভুলে সামনে দিয়ে হেঁটে চলে যাবে? 20 বছর পর যদি আবারও দেখা হয়, তুমি কি সব ভুলে আমার বুকে ছুটে আসবে? ছোট বাচ্চার মতো কাঁদো কাঁদো সুরে বলবে কি যে তুমি আমায় মনে রেখেছো? ভাবতেই যেন কেমন লাগে। 20 বছর পর যদি আবার দেখা হয়, আমরা কি এমনই রব, নাকি অনেক 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 বদলে যাব? মনেতে অনেক প্রশ্ন জাগে। 20 বছর পর যদি আবার দেখা হয়, তখনই কি তুমি আমার হাতে হাত রেখে কিছুটা পথ হাঁটবে? 20 বছর পর যদি আমাদের আবার দেখা হয়, তখন কি তুমি আমায় তুমি বলবে, একটি গোধূলি লগ্ন দিবে? মনেতে আমার খুব প্রশ্ন জাগে। 20 বছর পর তুমি আমি কি রব? কেউ একজন ছিল যে আমার ঘুম ভাঙাতো, খুব ভোরে ফোন দিয়ে আমাকে জাগাতো। আমাকে শুভ সকাল না বললে নাকি তার দিনটাই নাকি ভালো যেত না। একটা মানুষ ছিল আমাকে নাকি খুব ভালোবাসতো, দিন শেষে আমাকে শুভরাত্রি না বললে নাকি তার ঘুমই হতো না। একজন ছিল খুব করে বলতো ভালোবাসি, আমার মুখ থেকে ভালোবাসি শব্দ না শুনলে নাকি তার হৃদয় ফেটে যেত। একজন মানুষ কতটা ভালোবাসতে পারে সে আমাকে শিখিয়েছে। রোজ একটা নিয়মের মাঝে আমায় বন্দি করেছিল। সে বন্দি খাঁচার নাম দিয়েছিল ভালোবাসা। আজও সে খাতায় আমি বন্দি আছি, শুধু ভালোবাসাটাই হারিয়ে গিয়েছে। নিয়ম করে আজও দু চোখের জলে আমি ভালোবাসি বলি, শুধু অপর প্রান্ত থেকে ভালোবাসি শব্দটা ফিরে আসে না। আমি স্মরণ করি বদলে যাওয়া মানুষটাকে, যে আমায় ভালোবাসা শিখিয়েছিল। আমি জানি সে আর ফিরে আসবে না, তবু আমি তাকে ভালোবাসি। নিয়ম করে আমি তাকে স্মরণ করি, নিয়ম করে আমি তাকে ভালোবাসি, যেন দিন শেষে নিজেকে নিজে বলতে পারি আমি তার মতো স্বার্থপর হতে পারিনি। আমারও ইচ্ছে করে কেউ একজন আমার খোঁজ রাখুক, খুব ভোরে ফোন দিয়ে বলুক এখন ঘুমোচ্ছ। আমিও চাই কেউ একজন আমাকে শাসন করুক, মধ্যরাতে ফোন দিয়ে বলুক এখনো ঘুমাওনি। আমিও চাই কেউ একজন আমাকে বুঝবে, মন খারাপের বিকেলে পাশে এসে বসবে। আমিও চাই কাউকে অনেক বেশি ভালোবাসতে, যার কাছে আমার হৃদয় ভাঙার গল্প বলতে পারবো। আমিও চাই এই ভাঙা হৃদয়টাকে কেউ একজন এসে জোড়া লাগিয়ে দিয়ে বলুক তোমার বুকের বাঁ পাশটা শুধু আমাকেই রেখো। আমিও চাই কেউ একজন শুধু আমারই হোক, শুধু আমাকে নিয়েই ভাবুক, আমার ভুলগুলো শুধরে নতুন করে পথ চলতে বলুক। কেউ একজন আসুক, এসে বলুক তোমার ভাঙা হৃদয়টা শুধু আমারই জন্য। তুমি কি জানো, আপনার আমার প্রার্থনা জুড়ে থাকা মানুষটাও হয়তো অন্য কারোর জন্য প্রার্থনা করে। আপনার আমার হৃদয় জুড়ে থাকা মানুষটার হৃদয়ও পুরোটা হয়তো অন্য কারো দখলে। ভালোবাসার রং বদলায়, ভালোবাসার রং বদলে যায়। একটা সময় যে মানুষটা আপনাকে ভালোবাসতো, আজ হয়তো সে মানুষটা অন্য কাউকে ভালোবাসে। সময়ের সাথে সাথে সে মানুষটারও মনে পরিবর্তন হয়েছে। আবার এমনও হতে পারে আপনিও একটা সময় কাউকে অনেক বেশি ভালোবাসতেন, অথচ এখন তার জায়গাটা অন্য কেউ দখল করে নিয়েছে। সময়ের সাথে সাথে হয়তো আপনি তাকে ভুলতেই বসেছেন। ছোট জীবনে অনেক কিছুই দেখবেন, অনেক কিছুই শুনবেন, জানবেন, তবে কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন যে ধৈর্য ধরে থাকতে পারে সে একটা সময় সফল হবে। ভালোবাসার মানুষটাকে আপনি আমি আমার করলেই সুখী দেখতে চাই, তাই সে যত দূরেই আর যার সাথে থাকুক না কেন, সর্বদা তার মঙ্গল কামনাই করি আমরা। সে হয়তো বদলে যায়, তার ভালোবাসা কিংবা ভালোবাসা মানুষটা হয়তো বদলে যায়, কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলো আর স্মৃতিগুলো কখনোই ভুলে যাওয়া যায় না। সুখে থাকুক প্রিয় মানুষটা, অন্য কারো প্রিয় হয়ে। বারবার মন এই একটা কথাই বলে, বারবার প্রার্থনাতে সৃষ্টিকর্তার কাছে আমাদের এটাই চাওয়া থাকে।
তোমাদের মতো আমারও একজন প্রিয় মানুষ ছিল। বড্ড ভালোবাসতাম তাকে। রাত জেগে ভোর অবধি গল্প করতাম তার সাথে। বড্ড ভালো মনের ছিল সে। কত শত রকম সারপ্রাইজ দিত সে আমাকে। তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল। বড্ড ভালোবাসতো আমাকে। কত শত প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে। কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গল্প শোনাতো আমাকে। তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল। বড্ড স্বার্থবাদী ছিল সে। নিজের স্বার্থ হাসিল হবার পর সে বদলে গিয়েছে। আজ সে আমার চেয়ে অনেক 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 দূরে। তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল। বড্ড প্রয়োজন ছিলাম আমি তার। প্রয়োজন মিটিয়ে দূরে ছুঁড়ে মেরেছে আমাকে। খুব বড় রকম ভুল করেছি। প্রয়োজন আর প্রিয়জনের মাঝে পার্থক্য বুঝতে পারিনি। বড্ড বোকামন। বারবার সে স্বার্থপর প্রিয়জনকেই খুঁজে ফেরে, যার কাছে শুধুই ছিলাম প্রয়োজন। 7 মাসের বাচ্চাটা পেটে নিয়ে যখন বাবার সামনে দাঁড়ালাম, বাবা চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে নিলেন। বাড়ির সবাই আমাকে নিয়ে মাতামাতি। 4 বছর পর নিজের বাড়িতে এলাম, তাও হাসি মুখে নয়, ডিভোর্সের কারণে। ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম আবিরকে। বাড়ির বড় মেয়ে ছিলাম, তাই আদর যত্ন কখনো কম হয়নি। 3 বোন, 2 ভাই, বাবা মা। সুখের সংসারে অশান্তি দিলাম আমি। আবিরকে নিয়ে পালিয়ে বাবাকে যতটা কষ্ট দিয়েছি সেটা আবিরের অবহেলায় আমাকে বুঝিয়ে দিয়েছে। একটা মানুষ যখন জানোয়ার হয় তখনই সে তার বউয়ের ওপর হাত তোলে, অমানবিক নির্যাতন করে। সেদিনের পর আবিরের সাথে আর যোগাযোগ হয়নি। সব ভালোবাসার বন্ধন ছিন্ন করে নিজের সন্তানের কথা চিন্তা করে সব ত্যাগ করে চলে এসেছি। আমার সকল দুঃখ কষ্টকে অবসান ঘটিয়ে আল্লাহ আমায় কন্যা সন্তান দান করে। মেয়েটা দেখতে ঠিক আবিরের মতো হয়েছে। মেট্রিক পাস থাকায় গ্রামের একটা স্কুলে চাকরি করি। মেয়েকে মানুষ করার সকল দায়িত্ব তো আমাকেই নিতে হবে। বাবা অবশ্য চেয়েছিলেন আমাকে আবার বিয়ে দিতে, কিন্তু যেখানে ভালোবাসার সংসার টিকে না সেখানে আবার বিয়ে কি করব। আর আবির আমাকে যে ভালোবাসা আর সুখের লোভ দেখিয়েছিল তার ছেটে ফোটাও আমি পাইনি। ভালোবাসা বলতে কিছুই হয় না, সব হয় আবেগ আর মোহ, যেটা প্রথমে টের পাওয়া যায় না। যখন আবেগ কেটে যায় তখনই সে ভালোবাসার মানুষই হয়ে ওঠে চরম ঘৃণার মানুষ। আমার মেয়ে ইভা, ওর চরিত্রে সবটাই বাবার রূপ। ওকে নিয়ে আমার চিন্তা শেষ নেই। কখনো কোনো কষ্ট করতে দেই না। তবুও ভয় হয় মেয়ে মানুষ। আবিরের মতো কোনো অমানুষ ছায়া যদি ওর মাঝে পড়ে তাহলে আমার জীবনের মতো ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে। দেখতে দেখতে ইভা মেট্রিক পরীক্ষা দেবে। অনেক জায়গা থেকে ওর বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমার ইচ্ছে মেয়েকে অনেক পড়ালেখা করাবো। একটি আমার ছোট ভাই ইভাকে আমাকে কাছে নিয়ে আসে। ওদের দুজনের চেহারা অন্যরকম। ভাইকে জিজ্ঞাসা করতেই ওর যা বলল নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। ইভাও আমার মতো ভুল করতে বসেছিল, সেই ভালোবাসায় যেটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সেই রাতে আর ঘুম হলো না। মেয়েকে অনেক মারলাম, রাগে কষ্টে সারা রাত পার করে দিলাম। পরের দিনই এবার বিয়ে ঠিক করলো আমার ছোট ভাইটা। ও শ্বশুরবাড়ির কি আত্মীয়। ছেলেটা খুব ভালো, সরকারি চাকরি করে। সবকিছু ঠিক। একদিনই ইভাকে বিয়ে দেয়া হলো। আমাকে একা করে মেয়েটাকে পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়ি। সে রাত আমার ঘুম নেই, সারা রাত কাঁদলাম। বুঝতে পারলাম সন্তান পাশে না থাকলে কতটা কষ্ট হয়। একজন মা সেটা বুঝতে পারে, কিন্তু একজন সন্তান সেটা বোঝার মতো মনেই করে না। 3 দিন পর ইভা আসে। ওর অবস্থা দেখে বুঝতে পারলাম সুখেই আছে। তবু মেয়েকে কাছে এনে কিছু সংক্ষিপ্ত যাচাই বাছাই করলাম। ইভা ইন্টারে ভর্তি হয়। তার শ্বশুর বাড়ি থেকে কলেজ খুব দূরে হওয়ায় তাই আমার কাছে থেকে পড়াশোনা করে। শ্বশুর বাড়ির কারোরই আপত্তি নেই। ইদানিং ইভার ওর স্বামীর সাথে অনেক কথা কাটাকাটি করছে। আমি জিজ্ঞাসা করলে কিছুই বলে না, আবার সারা রাত কারোর সাথে ফোনে কথাও বলে। এবার ইন্টার পরীক্ষা শেষ করলো। জানতে পারলাম তার স্বামী ছাড়াও আরো একটা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন আছে, যা শোনার পর নিজেকে খুবই করুণ আর পাপী মনে হচ্ছে। সেদিনও আবার ইভাকে মারলাম, কিন্তু সেবার ইভা আমার উপর প্রতিশোধ তোলে। সেই ছেলের সাথে সেদিন রাতেই পালিয়ে যায়। পাড়ায় এ কথা জানাজানি হতে বেশি সময় লাগেনি। সেদিন প্রথম আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য তো আমাকে নিয়ে আরো খেলার ছিল, তাই হয়তো বেঁচে গেছি। ইভা তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে নতুন স্বামীর সাথে সংসার করছে। মাস কয়েক কোনো যোগাযোগ রাখেনি, কিন্তু আমি তো মা।
আমি যাকে গর্ভে ধারণ করেছি সেই মায়া এত সহজে ছাড়া মনে হয় আল্লাহর তরফ থেকে হয়নি। ইমরান দেশে বাইরে চলে যাবে, এভাবে টাকার জন্য খুব চাপ দিচ্ছে। আমি খুব কষ্ট করে টাকা কিছু জোগাড় করে দিলাম, এতেও হলো না। বুঝতে পারলাম আমার মেয়ে আবেগের বশে যে কাজ করেছে তার ফল পাচ্ছে। 6 মাসের অন্তঃসত্ত্বা ইভা, প্রথমবার সন্তান হবে। শরীরে সব সময় দুর্বলই থাকে। শ্বশুর বাড়িতে ঠিকমতো খেতে দেয় না। কয়েকবার গিয়েছিলাম আনতে, কিন্তু ইমরান আর ওর মা এক কথায় মেয়েকে নিতে চাইলে যেন একেবারেই নিয়ে যাই। অনেকবার ইভাকে বলেছি চলে আসতে, কিন্তু ও আসে না। 8 মাস চলাকালীন সময় ইভার খুব জ্বর আসে। আমারও খুব অসুখ। এক প্রকার হাসপাতালে ভর্তিই ছিলাম আমি। মেয়েটা শুধু ফোন করে সেদিন সন্ধ্যায় বলেছিল, মা, তোমায় দেখতে আমার খুব ইচ্ছে করছে, আর হয়তো দেখা হবে না। ওর এই কথা আমার ভেতর হৃৎপিণ্ডটা নাড়িয়ে দিল। সিদ্ধান্ত নিলাম সকাল হলেই মেয়েকে দেখতে যাব। রাতের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাব। কিন্তু নিয়তের খেলা বোঝা খুবই কঠিন। পরের দিন সকালে ইমরান ফোন করে, প্রচন্ড জ্বরের কারণে আমার ইভা আমাকে ফেলে চলে গেছে, আমাকে সে আর দেখতে পারলো না। পাগলের মতো ছুটতে ছুটতে ইভার কাছে গেলাম। মেয়ে আমার লাশ হয়ে শুয়ে আছে। নতুন সন্তানকে সে পৃথিবীর আলো দেখাতে ব্যর্থ। সেদিন মেয়েকে না, সাথে আমাকেও খবর দিয়ে এসেছি। ভালোবাসা, আবেগ মানুষকে কখনো সুখে দিতে পারে না। ক্ষণিকের চাওয়া, ভালো লাগা সারা জীবনের জন্য নয়। জীবনটাকে সুন্দর করতে চাইলে সুন্দর একটা জীবন সাথী প্রয়োজন। কি বুঝলাম এতদিনে? ধর্ষণ কি শুধু জোর করে তুলে নিয়ে গিয়ে যৌনতা হরণ করাই নাকি? হুম, একদম নয়। ধর্ষণের প্রকারভেদ বিস্তর। ওই যে বাড়ির বউটা সারাদিন ক্লান্ত হয়ে রাতের বিছানায় লুটিয়ে পড়ে, কিন্তু তার স্বামী সেসব তোয়াক্কা না করে নেতিয়ে পড়া বধূকে ভোগ্য পণ্যের মতো ব্যবহার করে, সেটাও কিন্তু এক প্রকার ধর্ষণ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে রেখে ভালোবাসার প্রমাণ হিসেবে হাজার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছে যৌন সুখ নেওয়া হয়, আর সময় এলেই তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেটাও ধর্ষণ বলা হয়। প্রতিদিন লক্ষ হাজার মেয়েদের ধর্ষণ হয় সম্পর্কের ইতি টানার মাধ্যমে। বছরের পর বছর মেলামেশা করে, ঘুরে বেরিয়ে যখন বলা হয় বাড়িতে তোমাকে মেনে নেবে না, তুমি মায়ের পছন্দ নাও, হ্যাঁ, মানসিকভাবে এভাবে ধর্ষিতা হয় নারী। মেয়ের বিয়ে ঠিক হয়, সুন্দর আলাপচারিতার সুরম্ভ হয়, দেনা পাওনার কল্পনা মিলতেই সব স্তব্ধ হয়ে যায়। মেয়ে কলঙ্কিনী নামে পরিচিত হয়। জীবনে বেঁচে থাকতে কাটার মতো নানান কথা শুনতে হয় তাকে। ওই মেয়ের মন ধর্ষিত হয়, জানেন? হাজার হাজার নারী সতীত্ব হারায়, মুখ চেপে কেঁদে ওঠে পৃথিবীর কোনায় কোনায়। মন নিয়ে ভালোবাসি বলে, ছুঁড়ে ফেলতে দ্বিধা বোধ করেন না অনেকে। এভাবেও নারী ধর্ষিতা হয়। মজার বিষয় হলো, আমরা আন্দাজও করতে পারি না কত ধর্ষক হাতে মোমবাতি নিয়ে পথযাত্রা করে, কত বড় বড় মাথা নিজ দোষ চাপা দিয়ে মঞ্চে বক্তৃতা দেয়। তাই দরকার কি মোমবাতির প্রদর্শন? দরকার মানসিকতা পাল্টানোর। এটাই সত্যি যে যেদিন মানুষের মতো দেখতে হায়নারা বদলাবে, সেদিন পথে মোমবাতি নয়, ঘরে ঘরে একটা করে নারী মশাল রূপে কন্যা সন্তান জন্মাবে। হ্যাঁ, নির্ভয়ে সেদিন কন্যা সন্তান জন্মাবে। একটা সময় মনে হতো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না, তোমার সাথে কথা না হলে বোধ হয় নিঃশ্বাস আটকে মারা যাব। মনে হতো তুমি যদি না থাকো কিংবা আমি তোমায় হারিয়ে ফেলি, তবে জীবনটা থমকে যাবে, জীবন থেকে সব রং হারিয়ে যাবে। কিন্তু দেখো, তুমি চলে যাওয়ার পর আমি ঠিকই বেঁচে আছি, কারণ বাঁচতে হয়। তুমি যখন কথা বলা বন্ধ করে দিলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল, তবে মারা যায়নি। প্রতিটা মুহূর্ত তোমার কথা, তোমার স্মৃতি বুকের ভেতরটা তোলপাড় করেছিল। 3 দিন পাগলের মতো শুয়ে বসে কেঁদেছিলাম। খাবারগুলো কেমন যেন গলায় আটকে থাকতো। কতগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছি। আমার চোখের জলের কাছে মাথার বালিশ হেরে গেল, তোমার ইগো হারেনি। দিনের পর দিন কষ্ট পেয়েছি, তবু দেখো কি সুন্দর বেঁচে আছি। আসলে তুমি কিনা বেঁচে থাকার কষ্টের তীব্রতা সহ্য করতে পারবো না বলেই বোধহয় মনে হতো মরে যাব। তারপর সময় গেল অনেক। এখন আর তোমার সাথে কথা হয় না বলে আগের মতো যে নিঃশ্বাস আটকে আসে সেটা না। এখন রোজ 3 বেলা পেট ভরে খাওয়া দাওয়া করি, রাতে সময় মতো ঘুমাতেও যাই, বন্ধুদের সাথে সিনেমাও দেখি, হাতে মেহেদি পরি, চোখে কাজল দেই। কাজিনের বিয়েতেও আজকাল উপস্থিত থাকি। খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করছি, কেননা চাইলেই সবাই বিচ্ছেদের পর নেশায় ডুব দিতে পারে না, দেবদাস হয়ে ঘুরে বেড়াতে পারে না, সন্ন্যাসী হয়ে দেশান্তরী হতে পারে না। কিছু মানুষ চাইলেও পরিস্থিতি, পরিবার, সমাজ এসব থেকে পালিয়ে বেড়াতে পারে না। আমিও পারিনি প্রিয়।
তাই তো তোমার না ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছি। তবে কষ্ট এখনো হয়, সে কষ্টগুলো কেবল নাম বদলে দীর্ঘশ্বাস হয়েছে। কোনো এক মধ্যাহ্নে ভিড় বাসের জানালা দিয়ে আসা বাতাস জানে সে দীর্ঘশ্বাস কতটা ভারী। তোমাকে এখনো ভালোবাসি কিনা জানি না, তবে তোমায় আজও ভুলতে পারিনি। হয়তো পারবও না, কারণ বিশ্বাস ভাঙা মানুষগুলোকে ভোলা যায় না। এখনো তোমার কথা মনে পড়লেই বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়। মাঝে মাঝে মন খারাপও হয়, তবে এসব এখন সয়ে যায় বা সয়ে গেছে। এখন তোমায় ভেবে কান্না আসলে আমি চোখ মুছে নিজেই নিজেকে সান্ত্বনা দিই, এই বলে যে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না। জীবনে সবাই থেকে যেতে আসে না, কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। তুমিও তাই। তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছুই শিখতে পারতাম না, মানুষ চিনতে পারতাম না। রোজ একটু একটু করে মরতে মরতেও বাঁচা যায়। তোমায় ভালো না বাসলে বুঝতেই পারতাম না। কেবল ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না। তোমার সাথে পরিচয় না হলে জানতামই না। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে ভালোবাসার চাইতেও রূপ, সৌন্দর্য, টাকা পয়সা এসবের মূল্য বেশি। তুমি না আসলে বাস্তবতা কি সেটা জানতামই না আমি। জানতাম না কি করে কষ্ট চেপে রেখে হাসতে হয়। তুমি আমার জীবনে না আসলে আমার মতো নরম মনের মানুষটা কখনো এতটা স্ট্রং হতে পারতো না। জীবন যুদ্ধে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোটা শিখতেই পারতো না। আপনজনেরা প্রায় অভিমান করে বলে, যেদিন দূরে চলে যাব বুঝবে। আমরা অনেকে হেসে উড়িয়ে দিই, কখনো ভাবি হয়তো ইমোশনাল ব্ল্যাকমেল করছে। অনেক অভিমান নিয়ে যিনি প্রতিনিয়ত আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন, আপনার সেই কাছের মানুষটা হয়তো আপনার অবহেলায় মরে যান না। হয়তো আপনার উদাসীনতা দেখে তিনি আপনাকে ছেড়েও যান না। কিন্তু যতবারই একজন মানুষ আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন, তিনি একটু একটু করে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। প্রতিনিয়ত তার এই দূরে যাওয়াকে আপনি হয়তো অনুভব করতে পারছেন না। শারীরিক দূরত্বকে আমরা অনেক বড় করে দেখলেও মানসিক দূরত্বই যে আসল দূরত্ব তা আমরা বুঝি কম। একজন মানুষ অবহেলা, লাঞ্ছনা পেতে পেতে কাছের মানুষ থেকে অনেক দূরের কেউ হয়ে যান। হঠাৎ আমরা একদিন অনুভব করি পাশেই শুয়ে বসে থাকা মানুষটি আমাদের কাছের কেউ নয়, অনেক দূরের কেউ হয়ে গেছেন। তখন তাকে কাছে টানবার আর কোনো ফিরতি পথও থাকে না। এদেশে বহু দম্পতি যোজন যোজন দূরত্বে থেকেও দিব্যি সংসার করে যাচ্ছেন। অথচ আমরা বিচ্ছেদকেই কেবল দূরে যাওয়ার ভাবি, সংসারকে ভাবি কাছে থাকা। যাপিত জীবনের অবসাদ নিয়ে একটা নির্জীব সম্পর্ককে একজন দূরের মানুষ নিয়ে সংসার করে কত মানুষ। যিনি দূরে চলে যাবার কথা বলছেন তাকে আটকান। আপনার থেকে দূরে যাবার জন্য তাকে কোথাও যেতে হবে না। আপনার পাশের বালিশে শুয়েও তিনি আপনার অনেক দূরের কেউ হয়ে বাঁচতে পারেন। এই শহরের আবেগগুলো মেঘেদের ডাকঘরে পৌঁছে না, এর আগেই হয়ে যায় আকাশ চুরি। হাসিরা চাপা পড়ে যায় জমাট দীর্ঘশ্বাসে। সামাজিকতার নাটাইয়ে বাধা থাকে মলিন ইচ্ছে ঘুরি। এই শহরে কান্নারা ভালোবাসার কানে পৌঁছায় না, এর আগেই বদলে যায় সম্পর্কের ঠিকানা। ইন্টারনেটের সবুজ চোখে জীবন্ত লাশগুলো চেয়ে থাকে, মন ভাঙা আত্মাগুলো খোঁজে মাটির বিছানা। এই শহরে কেউ কারো না, তবু চোখগুলো কেন যেন চেয়ে থাকে অদ্ভুত সব স্বপ্নের জল ভরে। মুখে কিছু না বললেও মনে জমে কত কথা। স্টার নামে জমে এত ব্যথা, কেউ যদি বলে দিত তারে। কিছু বাস্তবতা শেখাবো আজ। এক, এই মুহূর্তে কি অনুভব করছেন আপনি? খুব একা? কষ্ট পাবেন না, আসলে সবাই একা। দুই, আপনার প্রিয়জন খোঁজ নেবে বলে অধীর অপেক্ষায় আছেন, আসলে সেও আপনার মতো অপেক্ষায় আছে। সুতরাং কষ্ট না বাড়িয়ে আপনি আগে খোঁজ নিন। তিন, কে কি ভাবে বলে কোনো কাজ শুরু করতে পারছেন না, আসলে সবাই এটাই ভাবে যে কে কি বলবে, সুতরাং কাজ শুরু করে দিন। চার, প্রতিদিন নিয়ম করে খোঁজ খবর নিচ্ছেন, অথচ সে আপনাকে পাত্তাই দিচ্ছে না। থামুন এবার, হুট করে কিছু না বলে দূরে সরে যান। সে নক না দেওয়া অব্দি আপনি নক দেবেন না। যদি একবার সে নক দেয় ইগনোর করুন, সে আবার নক দিবে যদি শরীরে রক্ত থাকে। পাঁচ, পকেটে টাকা নেই কিন্তু চাহিদা অনেক, চুপ থাকুন, ভাবুন কিভাবে টাকা আয় করা যায়, তারপর কাজে নেমে যান। বাপের না থাকলে নিজেই আর্ন করতে শিখুন। ছয়, নিজে আয় করে নিজে খরচ করার মধ্যে পৃথিবীর সেরা অনুভূতি আছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। সাত, কষ্ট করতে শিখুন, কষ্টকে মানিয়ে নিন, সুখ হাজিরা দিতে আসবেই। আট, নিজের মূল্য নিজে না দিলে কেউ দিবে না, মুখ না চালিয়ে মাথা চালাতে শিখুন। নয়, চুপ থাকতে শিখুন, জীবনে প্রচুর কাজে দিবে এটা।
চুপ থাকা অনেক বিপদ থেকে মুক্তি দেয়। 10. সম্মান করতে শিখুন। ছোট ভাববেন না কাউকে, তাদেরকেই বেশি সম্মান করুন, ভালোবাসুন যারা আপনার থেকে ছোট। 11. কৃতজ্ঞতা জানাতে শিখুন। ছোট বড় সব উপকারী, ধন্যবাদ দিতে ভুলবেন না কখনো। 12. প্রশংসা করবেন, তবে মাত্রাতিরিক্ত নয়। অতিরিক্ত প্রশংসা চামচামির লক্ষণ। 13. নিজের একটা ভালো লাগা তৈরি করুন, যাতে আপনার মন ভালো হয়। হতে পারে কবিতা পড়া বা লেখা, যার যা পছন্দ আর কি। 14. শুরু করবেন বলে বসে না থেকে এক্ষুনি শুরু করে দিন। সর্বোপরি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, জীবনটা পাল্টে যাবে। আপনি 6 মাস প্রেম করছেন, হঠাৎ আবদার করেছেন আপনার প্রেমিকার কাছে যে তার সাথে শারীরিক সম্পর্ক করবেন। মেয়েটা রাজি হলো না, কিন্তু কিছুদিনের জোড়াজুড়িতে মেয়েটা রাজিও হয়ে গেল এবং আপনার আবদারটাও পূরণ হয়ে গেল। এখন সবাই ভাববে মেয়েটার চরিত্রে সমস্যা আছে, কিন্তু এটা ভাববে না যে মেয়েটা আপনার কাছে কত বড় বিশ্বাসে পরীক্ষা দিল। সবাই ভাববে যে মেয়েটার চরিত্র নষ্ট, কিন্তু এইটা ভাববে না যে আপনার অন্যায় আবদারের কথা। আপনার কি অনেক ক্ষতি হতো যদি আবদারটা এমন হতো যে তোমার হাতে আমার নামের উল্কি লিখো? এতেও মেয়েটা রাজি হয়ে যেত, কিন্তু এতে উপকারটা হতো এই যে চরিত্রে দাগ না পড়ে মেয়েটার হাতে দাগ পড়তো। মেয়েরা সব পারে কেন জানেন? মেয়েরা সব পারে কারণ মেয়েরা পৃথিবীর সব থেকে বোকা প্রাণী। কারণ বোকা না হলে একজন ধর্ষকের বউ থাকতো না, বোকা না হলে একজন ইফটিজারের বোন থাকতো না, বোকা না হলে নিজের শরীরকে বিলিয়ে আপনার ভোগ পূর্ণ হতো না, বোকা না হলে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া মায়ের সন্তান থাকতো না। পরিশেষে শুধু এটুকুই বলবো, না জেনে না শুনে কোন নারীকে অপবাদ দিচ্ছেন, সেই নারীকেই কিন্তু একদিন আপনার আমার মতো কেউ মা ডাকবে, কেউ বোন ডাকবে, কেউ বউ ডাকবে। এটা বলবো না যে সব মেয়ে দুধে ধোয়া তুলসী পাতা, তবে এটাও সত্যি যে সব মেয়ে খারাপ না। তাই কিছু মেয়ের জন্য মেয়ে জাতিকে উদ্দেশ্য করে খারাপ বলা ঠিক না। আমি ভালোবাসায় বিশ্বাসী, প্রেমে নই। প্রেম তো ধর্ষণের উৎপন্ন রূপ, যা ছলনার মাধ্যমে করা হয়। যদিও কথাটা শুনতে খারাপ, কিন্তু এটাই সত্যি। ধন্যবাদ কেউ খারাপ মন্তব্য করে না। প্লিজ, আমাকে যখন কেউ বলে ভাইয়া 5 বছরের সম্পর্কের পর মেয়ে আরেকজনের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে, আমি কোনো উত্তর দিতে পারি না। আমাকে যখন কেউ বলে 14 ফেব্রুয়ারি যে ছেলের সাথে ঘুরলাম স্বপ্ন দেখলাম 14 এপ্রিল সে ছেলে আজ আরেক মেয়ের হাত ধরে ঘুরছে, আমি কোনো উত্তর দিতে পারি না। আমাকে যখন কেউ বলে ভাই আমি তো কোনো ভুল করি নাই, 5 বছরে তাকে স্পর্শ করি নাই, সে পবিত্র থাকলো, অন্য মেয়ের সাথে ফ্লার্টও করি নাই, সে অন্য ছেলের সাথে বিছানায় গেল, আমি চুপ করে থাকি, কিচ্ছু বলার থাকে না। আমাকে যখন কেউ বলে ভাইয়া আমি তো একলাই ভালো ছিলাম, ও নিজেই আসলে নিজের স্বপ্ন দেখালো, নিজেই ভালোবাসলো, আবার এখন নিজেই কিছু না বলে চলে গেল, আমাকে তাহলে কেন স্বপ্ন দেখালো? আমি চুপ করে থাকি। আমি আসলে বলতে পারি না পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে যারা বেহায়ের মতো ভালোবাসতে পারে, আরেক দল আছে যারা চামারের মতো ভালোবাসা নিয়ে খেলতে পারে। বেহায়ের মতো যারা ভালোবাসে তারা ভালোবাসার মানুষটাকে নিজের সামনে রেখে প্রার্থনায় মগ্ন থাকে। তার দোষ আছে, সে কষ্ট দিতে পারে, কাঁদাতে পারে, আরে থাক, ব্যাপার না, ভালোবাসা তো ভালোবাসাই, একদিন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, একদিন ও আবার আমায় ভালোবাসবে, কাঁদে চোখের পানি ফেলে, কিন্তু ঠিকই বেহার মতো ভালোবেসে যায়। আরেক দল থাকে চামারের মতো, ভালোবাসাকে নিয়ে খেলে, এদের শরীরের চামড়া অনেক মোটা হয়, অসহায় ছেলেটার আকুতি, মেয়েটার কান্না, এদের সেই গন্ডারের চামড়া ফুঁড়ে হৃদয় পর্যন্ত যেতে পারে না। এরা অনেক শক্তিশালী, এরা কষ্ট দিতে পারে, এরা অট্টহাসি হাসতে পারে, এরা দুর্জয় হিংস্র মানুষ। সবচেয়ে কষ্টের কথা হলো ভালোবাসতে পারা বেহায় মানুষগুলো কেন যেন দিনের শেষে ওই অমানুষের প্রেমেই পড়ে। যে মানুষটার সাথে 24 ঘন্টার ভেতর 16-18 ঘন্টা কোনো না কোনো ভাবে যোগাযোগ হয় বা হতো, সেই মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যি সম্ভব? যে মানুষটার কণ্ঠ শুনে দিনের শুরু হতো, যে মানুষের কণ্ঠ শুনে দিনটা শেষ হতো, সেই মানুষটাকে কি ভুলে যাওয়া সত্যিই সম্ভব? হুট করে একদিন বলে দিলেন তোমার সাথে আমার আর আগের মতো কথা বলা সম্ভব নয়, যোগাযোগ রাখা সম্ভব নয়, হয়তো কথা হবে মাঝে মাঝে বন্ধুর মতো। তখন সে মানুষটার অবস্থা কি হবে তা কি ভেবে দেখেছে? যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না, তবে যোগ্যতার জন্য কেন ভালোবাসাটা হারিয়ে যাবে? ভালোবাসার আগে, ভালোবাসি বলার আগে তো ভাবেননি সে আপনার যোগ্য কিনা, তবে শেষে কেন যোগ্যতার জন্য তাকে দূরে সরিয়ে দেবেন?
ভালোবাসার মানুষ যোগ্য করে তৈরি করে নেওয়া যায় যদি সত্যিই ভালোবেসে থাকেন। শত বাধায় যদি ভালোবাসার মানুষটার পাশে দাঁড়াতে না পারেন, সারা জীবন যদি ভালোবাসি বলতে বা শুনতে না পারেন, তবে ক্ষণিকের জন্য কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার জীবনটা ধ্বংস করে দেবেন না। মনে রাখবেন, সে হয়তো আপনাকে অভিশাপ দেবে না, তবে সে যতটা কষ্ট করে নিঃশ্বাস নিয়ে তা দীর্ঘশ্বাস হিসেবে ছাড়বে, তা আপনাকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। আপনি হয়তো জানেন না, আপনার সাথে যখন কথা হয় তখন যদি প্রশ্ন করেন কেমন আছো, সে মানুষটা ভালো আছে নামক মিথ্যে কথাটা বলার জন্য কত বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তার ওজন কতটা বেশি, আজ অথবা কাল তা আপনি ঠিকই বুঝতে পারবেন। ভালোবাসাটা যোগ্যতা দিয়ে পাবেন না, ভালোবাসার জন্য প্রয়োজন আস্থা আর বিশ্বাস। যে মানুষটা আপনাকে দিনের পর দিন বিশ্বাস করে যাবে, আপনি একসময় তাকে ঠকে কোনো দিনও সুখী হতে পারবেন না। দিন যাবে, মাস যাবে, হয়তো বছরও যাবে, একদিন কাউকে ভালো আছি বলতে আপনাকেও মিথ্যে আশ্রয় নিতেই হবে। যে মানুষটা 16-18 ঘন্টা আপনার সাথে যোগাযোগ করার পর 6-8 ঘন্টা সময় রিল্যাক্সে ঘুমাতো, সেই মানুষ এখন সেই 6-8 ঘন্টা সময় নিজের সাথে, পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য, একটু ঘুমানোর জন্য, একটু নিঃশ্বাস নেবার জন্য। সেই মানুষটার আপনাকে অভিশাপ দিতে হবে না, তার প্রতি ফোঁটা চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে, আজ হোক আর কাল হোক। ভালোবাসাটা খেলনা বানিয়ে খেলে যেতে পারবেন, মনটাকে ভেঙে চুরমার করে দিতে পারবেন, আর তার অভিশাপটা নেবেন না, তা তো হতে পারে না। মনে রাখবেন, যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন। তাই কাউকে ভালোবাসি বলার আগে 1000 বার ভাবুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি বলতে পারবেন কিনা। যদি না পারেন, ক্ষণিকের মোহে তার জীবনটা ধ্বংস করে দেবেন না, তার সাজানো সুখের স্বপ্নগুলো ভেঙে দেবেন না। সে হয়তো আজ সবাইকে লুকিয়ে কাঁদবে, কিন্তু আপনি সবার সামনে প্রকাশ্য চিৎকার করে কাঁদবেন, তবুও আপনার প্রায়শ্চিত হবে না। কেউ আসবে না আপনার চোখে পানি মুছে দেবার জন্য সে সময়। ভালোবাসলে ভালোবাসার মতো বাসুন, ছেড়ে যাবার জন্য নয়। আজ 14ই ফেব্রুয়ারি, হয়তো এই দিনটা যুবক যুবতীদের স্পেশাল একটা দিন। এই দিনটায় কে কাকে কিভাবে প্রেম নিবেদন করবে তার ঠিক নেই। কেউ হয়তো জিএফ এর জন্য ভালো কোনো একটা উপহার নিয়ে, লাল একটা গোলাপ নিয়ে জিএফ এর সামনে গিয়ে হাঁটু গেড়ে জিএফ এর হাতে ফুলটা ধরিয়ে দিয়ে হয়তো বলবে, আই লাভ ইউ জান পাখি, বা আই লাভ ইউ আমার কলিজা। তারপর হয়তো তার উপহারটা তার প্রিয় মানুষটার হাতে তুলে দিয়ে তাকে খুশি করবে। তারপর হয়তো সারাদিন ঘোরাঘুরি, কিছু খাওয়া দাওয়া, তারপর হয়তো সন্ধ্যায় বাসায় এসএমএস বা ফোনে কথা বলা। এটা হয়তো এখনকার সেই ডিজিটাল বাংলার ভালোবাসা। আবার 14ই ফেব্রুয়ারিতে অনেকেই আছে সকালবেলায় ভালো কিছু নিয়ে প্রিয় মানুষকে ফোন করে গাড়ি করে নিয়ে হয়তো কোনো একটা ভালো কিছু উপহার দিয়ে পার্কে বা কোনো হোটেলে রুম বুকিং করে অন্ধপ্রেমে মগ্ন হয়ে শরীর আদান প্রদান করছে। হয়তো তাদের জন্য এটা একটা বিশেষ দিন বলে মনে হচ্ছে। জানি না এই 14ই ফেব্রুয়ারিতে কত শত মেয়ে নিজ ইচ্ছায় ধর্ষণ হবে। জানি না কত শত মেয়ে প্রেমের আবেগময় না বোঝার ছলে কত শত ভুল করে ফেলবে। হয়তো এটা তারা সব হারানোর পর বুঝবে, কিন্তু সে বুঝে ওঠার আগেই তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। পরে বুঝে কি আর করবে? হয়তো একটু ভুলে তার সারা জীবন চোখের জলে বালিশ ভিজবে। এর থেকে হয়তো বেশি কিছু না। আবার কোনো মেয়ে ভাববে এটা একটা সিম্পল বিষয়, এটা এই বয়সে হতেই পারে। আমি সেই সব মেয়েদের বলি, ওদের মেয়ে বলা যায় না, যারা নিজ ইচ্ছায় তার শরীরকে অন্য কোনো এক পুরুষের হাতে তুলে দিয়ে মজা নেয়, তাদেরকে জাস্ট বেশ্যা বলে মনে হয়। তুমি আজ যাকে তোমার শরীরটা নিজ ইচ্ছায় তুলে দিচ্ছ, সেও কিন্তু দিন শেষে বিয়ের জন্য একটা চরিত্রবান মেয়েই চায়। আর তুমি তাকে কোন অধিকারে তোমার শরীরটা নিজ ইচ্ছায় দিয়ে দাও? ভালোবাসা টানে নাকি যৌবনের? আজ তুমি তোমার শরীরটা অন্য ছেলেকে দিলে, সে তো তোমায় আর কখনো বিয়ে করবে না, ইন দ্য 100% শিওর। কারণ আমি আমাকে দিয়েই বলি, পৃথিবীর সব ছেলে বিয়ের জন্য কিন্তু ভালো চরিত্রবান মেয়েগুলোকেই খোঁজে। আজ তোমার শরীরটা হিংস্র প্রাণীর মতো খেয়ে নিজের চাহিদা মেটালো। তুমি তোমার যৌবন জ্বালাই হয়তো বোঝনি সে তোমাকে চেয়েছে নাকি তোমার শরীরকে চেয়েছে। যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন তোমার সেই মানুষটা ঠিকই লাথি মেরে দাঁড়িয়ে দেবে। তখন কি করবা? কোনো উত্তর খুঁজে পাবা নিজেকে সান্ত্বনা দেবার মতো? এভাবে শরীরটা ভালোবাসার মানুষকে বিলিয়ে দিয়ে নিজেই ঠকছো। সাথে যে তোমাকে বিয়ে করবে অন্য এক ছেলে, তাকেও ঠকাচ্ছ। যখন তোমার ভালোবাসার মানুষের জায়গায় অন্য একটা ছেলে থাকবে, তখন কিন্তু এত গহনা পরার কোনো মানেই হয় না। লাল বেনারসি পরে অন্য ছেলের বউ হবার যোগ্যতায় তোমার নেই। যখন তোমার বর তোমার টর্চার করে বুঝবে তুমি আগে অন্য হাতের সাজ নিয়েছো,
তখন তুমি তোমার বরের কাছে সারাটা জীবনের জন্য ঘৃণ্য ব্যক্তি হিসেবেই গণ্য হবে। সে মানুষটা তোমার সারাটা জীবন ঘৃণ্য করবে। তাই বলি, ফিরে এসো ওইসব শরীর আদান প্রদানের ভালোবাসা থেকে। আমি জানি না এটা ভালোবাসা কিনা, তবে আমার কাছে ভালোবাসা দিবসটা প্রতিদিন মনে হয়। যদিও আমি এখনো কাউকে তেমন ভাবে পাইনি, তারপরেও মনে হয় ভালোবাসার দিবসটা প্রতিদিন। যদি মন ভালোবাসার পবিত্র চরিত্র হয়, তাহলে ভালোবাসা দিবসটা প্রতিদিন 1000 বার পালন করা যায়। আমি ছেলে মেয়ে সবাইকেই বলছি, যদি ভালোবাসতে জানো তবে কাউকে ভালোবেসো। ভালো তো সেভাবেই বাসা উচিত, যেখানে শরীর ছুঁয়ে নয়, মন ছুঁয়ে ভালোবাসা হয়। ভালোবাসা সেইভাবেই করা উচিত যেখানে থাকে না কোনো শারীরিক চাওয়া পাওয়া, থাকে না প্রতি সপ্তাহে দেখা করা, থাকে না বারবার ফোনে কিস করা। ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস, আর আমার এই পবিত্র জিনিসকে কত অপবিত্র বানিয়ে ফেলি না, শুধু একটু আবেগ আর একটু মিষ্টি কথার ছলে। আমি আর কিছু বলতে চাই না, সবাইকে একটা কথাই বলতে চাই, এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র বানিও না। ভালোবাসতে শেখো, ভালো রাখতে শেখো। যাকে ভালোবাসবে তাকে সারা জীবন পাশে রাখো। করো না কোনো নষ্টমী, করো না কোনো প্রতারণা, আর মিলো না কোনো অবৈধ সম্পর্কে। প্লিজ, ভালোবাসাটা সবাই পবিত্র রাখো। আর কিচ্ছু বলবো না, ভালো থাকো আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা। ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আদাব। ভালোবেসে ভালো থাকবে বলে যে মানুষটা তার প্রিয়জনকে এতটা আপন করে নেয়, সেই মানুষটা তার প্রিয়জনের কাছ থেকে বেশি কষ্ট পায়। ভালোবাসার জালে আটকে পড়া মানুষগুলো একসময় মুক্ত হওয়ার জন্য চিৎকার দিয়ে কান্না করে। একটা সময় তুমি টের পাবে কারোর জন্য এখন আর তোমার খারাপ লাগছে না, কাউকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে না, কারো ফোনের আশায় নির্ঘুম রাত পার হচ্ছে না, কারোর জন্য এখন আর আবেগ কাজ করছে না। এটা কেন হয় জানো? একটা সময় ছিল যখন কেউ একজন তোমার মনের গহীনে জায়গা করে নিয়েছিল, অনেক গহীনে। তুমি তাকে ভালোবাসতে শুরু করলে। তুমি এখন আর বাচ্চা না, তুমি অনেক ম্যাচিউরড হয়েছো, সবকিছু বোঝার বয়স তোমার হয়েছে। একা একা আর কত সমর্থ দিবে বলো? একপাক্ষিক আর কত ভালোবাসা যায়? তুমি হাঁপিয়ে উঠতে শুরু করলে। সব জিনিসের তো একটা শেষ আছে। তেমন করেই মানুষটির জন্য জমে থাকা ভালোবাসারা বরফ হয়ে গলতে শুরু করবে। ধীরে ধীরে ভালোবাসা জিনিসটাকে তোমার কাছে হুদাই মনে হতে শুরু করবে। তখন তুমি কেমন যেন হয়ে যাবে, মনে হবে অনুভূতি শূন্য এক মানুষ। তাও তুমি এগিয়ে চলো, বেঁচে থাকার জন্য এগিয়ে চলো দুর্নিবার। সে তোমার জীবনে নেই তো কি হয়েছে? আজ তুমি কি ভালো নেই? হুম, অনেক ভালো আছো। কেউ কারোর জন্য জনম ভর খারাপ থাকবে এটা মিথ্যা। বড়জোর কিছু খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু দিন শেষে সবাই আয়নার সামনে গিয়ে মুচকি হেসে নিজের সৌন্দর্যের ঝলক দেখে নেয়, আর বিছানায় শরীর এলিয়ে দিয়ে মুঠোফোনে অ্যালার্ম দেয় পরের দিন সকালে সোনালী সূর্যের উদিত হওয়ার উৎসব দেখবে বলে। জীবনটা সত্যি সুন্দর। ঘোর নিশীথে মায়াবী স্বপ্নদের সাথে একা একা গল্প করার মজাটাই আলাদা। করেছো কি কখনো? একবার করেই দেখো না। অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, বর্তমানই সব। কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে, কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে। অতীত হচ্ছে চূড়াবালি, আর ভবিষ্যৎ একটা মরীচিকা। মনে রাখবে, পা না ভিজিয়ে সাগর পাড়ি দেয়া যায়, কিন্তু চোখের পানি না ফেলে জীবন পাড়ি দেয়া যায় না। জীবনে কষ্ট থাকবে, কিন্তু ভয় পেও না। তোমাকে একদল মানুষের চোখে খারাপ হতেই হবে। সকলের চোখে ভালো থাকার চেষ্টা করে ধান্দাবাজরা। মাঝে মাঝে মনে হয় মৃত্যুটাই সব সমস্যার সমাধান। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো পঞ্চায়েতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে ফোন দেওয়ার প্রয়োজন না হয়। সবকিছুতেই খুব বেশি রাগ ভালো না, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলো থেকে আলাদা করে দিতে পারে। তোমার জীবন সঙ্গী যদি রাগান্বিত হয়, তবে তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলেও অপরজন পানি হওয়া প্রয়োজন। কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা পূরণ করতে না পারো। বিয়েটা একমাত্র শেষ সমাধান নয়। বিয়ে না করেও একটা মেয়ে কিন্তু নিজের দায়িত্বটা নিজে নিতে পারে। সবাই সবকিছু ভাগ নেয়, কিন্তু একমাত্র কষ্টের ভাগ কেউ নেয় না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন। সবকিছু ফিরে পেলেও ছোটবেলার এই দিনগুলো কখনো ফিরে পাবো না। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো,
তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। আচ্ছা, কতটা নিখুঁতই না ছিল তোমার অভিনয়টা। আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, অথচ কি দুর্ভাগ্য আমার, কখনো বুঝতেই পারিনি তুমি আমার সাথে তোমার সময়টা শুধু কাটিয়ে যাচ্ছ। আমাদের এই দীর্ঘ সম্পর্কের মাঝে হয়তো তেমন কিছুই দিতে পারিনি তোমায়, কিন্তু তুমি যা দিয়েছ তা হয়তো আমি কখনোই ভুলতে পারবো না। তোমার মিথ্যাটাকে আমি ভালোবাসা ভাবতাম, এখন আমার সেটা ভাবতেই ভীষণ অবাক লাগে। কিন্তু তুমি তোমার স্বার্থ বুঝে এভাবে ছেড়ে যাবে, বিশ্বাস করো আমি একটুও বুঝতে পারিনি। আমায় যে বড্ড একা করে দিয়ে চলে গেলে তুমি। খুবই সাধারণ ছিলাম যে আমি, তাই তো এতটা কষ্ট পেতে হলো আজ আমায়। আর কষ্ট পাবোই বা না কেন? আমি তো এটারই যোগ্য ছিলাম, তাই না? যে তুমি এক মুহূর্ত না দেখলে ব্যাকুল হয়ে যেতে। অথচ কি আশ্চর্য, দেখো সেই তুমিই নাকি আজ দিনের পর দিন আমাকে মনেও করো না। তোমার মায়ায় ভরা চোখ দুটো দেখলে আজও নিজেকে সামলাতে পারি না। হয়তো তোমার মায়াটা একদিন ঠিকই কাটিয়ে উঠবো, কিন্তু তোমার স্মৃতিগুলো, সেগুলো যে আমায় বাঁচতে দিচ্ছে না। আজ আর সেই প্রিয় নামটি ধরে কেউ ডাকে না আমায়। একটা সময় ছিল যখন তোমার কণ্ঠধ্বনি না শুনলে থাকতেই পারতাম না, অথচ আজ দেখো কতটা সময় পেরিয়ে গেল। হ্যাঁ, তোমার কণ্ঠটা এখন আর আমি শুনতে পারি না। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজ আমাকে বড্ড করে করে খায়। জানো কষ্টটা কোথায়? যখনই ভাবে আমার তুমিটাকে অন্য কেউ স্পর্শ করবে, তখন নিজেকে সামলাতে পারি না, বড্ড খারাপ লাগে। তবে প্রতিটা সময় তোমার জন্য দোয়া করে যাব। সবশেষে বলতে চাই, যার জন্য আমায় ছেড়ে গেলে, ভালো থেকো সেই মানুষটাকে নিয়ে। খুব খুব ভালো থেকো প্রিয়। আপনজনেরা প্রায় অভিমান করে বলে, যেদিন দূরে চলে যাব বুঝবে। কোনটা ভুল? আমি নারী এটা ভুল, নাকি আমার কাপড়ের সাইজ ভুল? হ্যাঁ, কারো কুপ্রস্তাবে রাজি না হওয়া ভুল? যদি এটা ভুল না হয়, তবে কেন চাপাতির কোপ খেতে হয়, রাজপথে ধর্ষিতা হতে হয়, ধর্ষণের বিচার না পেয়ে কেন বাবা মাকে ট্রেনের নিচে পড়ে মরতে হয়? এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়, তবে তার বিচার কেন নয়? কেন বিচার চাইতে গেলে ধর্ষিতার চরিত্র নিয়ে নানান প্রশ্ন করা হয়? কেন মামলা করার অপরাধে মা মেয়েকে মাথার ন্যাড়া করা দেয়া হয়? এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়, তবে 1850 সালের দন্তবিধান অনুযায়ী আইন কেন আজও সংশোধিত নয়? ধর্ষণের কারণ যদি পোশাক হয়, তবে কেন শিশু বাচ্চাটাও আজ নিরাপদ নয়? কেন 5 বছরের মেয়েটার যৌনাঙ্গ প্লেট দিয়ে কেটে বড় করা হয়? এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়, তবে সঠিক বিচার কেন নয়? কেন ধর্ষকরা জামিনে মুক্তি পায়? কেন তনুকে খাওয়া ভাল্লুকেরা, হ্যাঁ, খাদিজাকে কোপানো ঘাতকরা অট্টহাসি হেসে যায়? এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়, তবে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে কেন এত ভয়? কেন নারীরা আজ নিরাপদ নয়? নারীর নিরাপত্তা দেওয়ার যদি জড়িয়ে না হয়, তবে 30 বছরের নারী ক্ষমতা কেন ভুলে নয়? যদি না পারো রাষ্ট্র নারী ও শিশুকে দিতে নিরাপত্তা, মুছে ফেলো নারীদের অস্তিত্ব, মুছে ফেলো তাদের সত্তা। রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক নারী ও শিশুর জন্ম, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দাও নারী ও শিশুদের হত্যা। যদি তাও না পারো, তবে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করো, অন্যান্য দেশের মতো ধর্ষকদের বিচার করো, ধর্ষিতাদের উপযুক্ত বিচার পেতে করো সহায়তা। মিটিয়ে দাও দেশ জুড়ে মোমবাতি মিছিলের স্লোগান, মিটিয়ে দাও জ্বলন্ত নীরবতা। ধর্ষকদের বিচার করো, না হয় নারী হত্যা করো। অনেক বছর বা অনেক মাস প্রেম করার পর ফ্যামিলি থেকে বলে দেয়া হয়, ছেলেটা তোমার যোগ্য না, চাকরি নাই বাকরি নাই, বাতাস খেয়ে সংসার করবা। রিয়েল লাইফ এসব চোখ বাঁধা প্রেম দিয়ে চলে না। বাস্তবে ফিরে আসো, আর আমাদের পছন্দ করা এই ছেলেকেই বিয়ে করো। ফ্যামিলি থেকে ঠিক করা ছেলেটা বাতাসের বদলে হয়তো চিকেন বিরিয়ানি ব্যবস্থা করবে, প্রতি মাসে সুইজারল্যান্ড কিংবা প্যারিসে উড়িয়ে নিয়ে যাবে, নয়তো নাম করা হোটেলে খেতে নিয়ে যাবে, হয়তো ডায়মন্ড আর প্লাটিনামের চাদরে মুড়িয়ে রাখবে। কিন্তু মনটা, মনটার কোনো ব্যবস্থা করতে পারবে না। একটা মন অনেক বছর কাউকে ভালোবাসার পর হুট করে বদলে যেতে পারে না। বছরের পর বছর দেখা ছোট্ট টোনাটুনির সংসার স্বপ্নটা একদমই ভ্যাবাচাকা খেয়ে থমকে দাঁড়ায়। আর খুব সহজেই ফ্যামিলি ভাবে, এত ভালো ঘরে আমার মেয়েটা অনেক ভালো থাকবে। এত সহজ কি লাইফের ক্যালকুলেশন? না, লাইফের ক্যালকুলেশন অনেক কঠিন, যা কখনো মেলানো সম্ভব নয়।
ফ্যামিলি থেকে ঠিক করা হাইফাই পাত্রটা বড় কোনো প্রাসাদে রাখবে হয়তো, কিন্তু রান্নাঘরে দুজনের কাজ করার সময় চোখের সামনে এসে পড়া বেয়ারা চুলগুলো সরিয়ে দেওয়া, পেপার পড়ার ভান করে চশমার ফাঁকে তাকিয়ে থাকা, কিংবা পূর্ণিমার রাতে বারান্দায় বসে হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে পুরো লাইফ কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখার ব্যাপারগুলো মারা যাবে। কিন্তু মেয়ে ভালো থাকবে। কখনো শুনতে পারবে না, নীল শাড়িতে আজকে তোমায় হেব্বি লাগছে, একসাথে বসে এক কাপ চা খাওয়ার ইচ্ছেটাই মরে যাবে। কিন্তু মেয়ে ভালো থাকবে, নিজের ভেতর সে গৃহবন্দী থাকবে। খুব সাধারণ একটা ছেলেকে ভালোবেসে খুব সাধারণভাবেই বেঁচে থাকার ইচ্ছে করেন। সাধারণ চোখে দেখা অসাধারণ স্বপ্নগুলো উচ্চবিত্ত পাত্রের রুমের এসির বাতাসে ঠান্ডা হয়ে জমে যায়। যে চোখ পর্দাহীন ড্রয়িং রুমে উইনজামের স্বপ্ন দেখেছিল, বিশাল ঝাড়বাতির আলো সে চোখে সয় না, বুঝলেন? অর্থ দিয়ে 10 জনের সাথে বড়াই করে চলে যায়, কিন্তু ভালো থাকা যায় না। 5টা মৌলিক অধিকার বিয়ের পর 6টা হয়ে যায়। ভালোবাসা নামে 6 নম্বর অধিকারটা হঠাৎ যে কাউকেই দিয়ে দেয়া যায় না। যে হাতে এতটা সময় এলোমেলো চুলের বড় বড় চোখের ছেলেটার হাত ছিল, সে হাত হুট করে আরেকজনের হাত ধরে চলতে পারে না। ভালো চাকরি, ওয়েল সেটেলড লাইফ, এসবের বিনিময়ে ভালো থাকাকে সংজ্ঞায়িত করলে 40 পার করা কোনো বড় মাপের ব্যবসায়ীও তো যোগ্য পাত্র। আমি বুঝি না, আসলে বুঝি না কেন এত তাড়াহুড়ো। একটু একটু করে বানানো ভালোবাসাটাকে আর একটু সময় তো দেওয়াই যায়, তাই না? পৃথিবীতে সব মানুষ তো ধনী হয়ে জন্ম নেয় না, তাহলে তো একটু ওয়েট করাই যায়। শুধু শুধু মেয়েটাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়া, তাকে গৃহবন্দী করার কি দরকার? অনেক ভালো একটা লাইফস্টাইল হয়তো লিড করা হবে না, কিন্তু মানুষগুলো ভালো থাকবে। 2টা বেড, একটা ডাইনিং আর একটা ড্রয়িং রুমের বাসাটাতে খুব বেশি জিনিস হয়তো থাকবে না, কিন্তু প্রতিটি কোনায় কোনায় ভালোবাসা নামক আশ্চর্য অদ্ভুত অনুভূতিটা থাকবে। তরকারিতে বেশি বেশি লাল মরিচের মতো লাইফটাতেও বেশি বেশি আনন্দ থাকবে। ভালো থাকবে, বিশ্বাস করুন, ওরা ভালো থাকবে। তাই বলবো, ধনী দেখে বিয়ে করা বা বিয়ে দেওয়া হবে বোকামি। কারণ অর্থ দিয়ে সব কেনা গেলেও সুখ কিন্তু কেনা যায় না। মাঝপথে ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য আমাদের আক্ষেপের শেষ থাকে না। প্রিয়জনেরা মাঝপথে হাত ছেড়ে দেওয়ার পর আমরা ভীষণভাবে ভেঙে পড়ি। ধীরে ধীরে সবার কাছে থেকেও নিজেদের আড়াল করতে থাকি, ডুবতেই একাকিত্বের অন্ধকারে। আমি মনে করি কেউ একজন ছেড়ে গেছে বলে আমার জীবনটা রংহীন হয়ে পড়ে থাকবে, এমনটা নয়। কারো চলে যাওয়াতে, অবহেলা করাতে বা সে আর আসবে না জেনেও অপেক্ষায় দুঃখ বিলাস করে নিজেকে গুটিয়ে রাখবো, এটা নিতান্তই অহেতুক একটা বিষয়। দিন শেষে আমরা সবাই একা। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা শেষে বাড়ি ফেরার পথে আমাদের পাশ দিয়ে অনেক মানুষের চলাচল দেখি, কিন্তু বাড়ি ফেরার পর আমরা নিজের রুমে নিজেরাই থাকি, একাই। কেউ তখন সাথে থাকে না। আবার পৃথিবীতে আসার আগে আমরা একাই আসি, যাওয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হয় না। শুধু মাঝখানের কিছু পথ আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়, তারা আমাদের প্রিয় মানুষ হয়ে ওঠে। আমাদের ভালো থাকা মন্দ থাকা একসময় তাদের সাথেই জুড়ে যায়। তারপর হঠাৎ যখন তারা আমাদের হাত ছেড়ে দেয়, আমরা তখন ভেঙে পড়ি। আমাদের সাজানো গোছানো জীবন এলোমেলো, রংহীন, ফিকে হয়ে যায়। আমরা ধরেই নিই তাদের ছাড়া আমরা বাঁচবো না, নিজেকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করি। অথচ শেষ অবধি আমরা একা বাঁচতেই শিখে যাই। সে সময় আমাদের আর কারো অপেক্ষা বা আক্ষেপ থাকে না। জীবনের সংজ্ঞা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে দিয়ে থাকে। আমি মনে করি ছেড়ে যাওয়া মানুষটার জন্য নিজের জীবনকে রংহীন না করে দক্ষ শিল্পীর মতো জীবনের ফিকে পড়া ক্যানভাসকে আবারও রং তুলিতে নতুন ভাবে সাজিয়ে তোলাটাই জীবনের সংজ্ঞা। তোমার অতীত ঘেটে বুঝতে পারলাম তোমার ওপরটা যতটা সাজানো গোছানো, ভেতরটা ঠিক ততটাই ক্ষতবিক্ষত। কাচের মতো টুকরো টুকরো হয়ে গেছে তোমার বুক। চাইলেও আর জোড়া লাগানো সম্ভব নয়, একেবারে ভেঙে যাওয়া একটা মানুষ। কিন্তু তুমি কি জানো প্রিয়, এই ভাঙা মানুষটাকেই যে চাই আমার। কারণ আমি জানি মন ভাঙা মানুষগুলো আত্মাকে স্পর্শ করে ভালোবাসতে জানে। তারা সহজে কাউকে কষ্ট দেয় না, তারা কষ্টের মানে বোঝে, সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয় এটাও জানে। কিন্তু আমি জানি তোমার মনে তার জন্য যে জায়গাটা আছে, তুমি তা কোনোদিন কাউকে দিতে পারবে না। আর আমি এটা কোনোদিন চাইও না। আমি চাই তোমার মনে আমার জন্য এক আলাদা জায়গা তৈরি হোক, না তার থেকে কম, না তার থেকে বেশি। ঠিক অন্যরকম একটা সম্পর্ক, যেখানে বিচ্ছেদ নামে কোনো শব্দই থাকবে না, থাকবে না কোনো মিথ্যে আশ্বাস। সেই সম্পর্কটা থাকবে দেহ থেকে শেষ অবধি, আর থাকবে একে অপরের প্রতি অটুট বিশ্বাস। তাই বলছি প্রিয়,
আমার তোমাকে চাই, জীবনের শেষ নিঃশ্বাস অব্দি। যে মানুষ যত বেশি আশা করবে সে মানুষ তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। জীবন যাকে পা জীবনে যাকে পাওয়া হবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা জড়িয়ে দেয়। জীবনের সব ভালোবাসা পূর্ণতা পায় না, হয়তো আমারটাও তেমনই। কল্পনার শহরে মনের আশা পূরণ হওয়া অনেক কঠিন। এই দুনিয়ায় কেউ আপন হয় না, কষ্ট পেলে রাতের ঘুমটাও পর হয়ে যায়। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে কখনোই ভদ্র হওয়া উচিত না। কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলতে পারে না। কিছু অবহেলা মানুষকে মরতে বাধ্য করে, কিন্তু অবহেলা মানুষকে বেঁচে থাকার নতুন উপায় শেখায়। তোমার জন্য মরতে চাই না, তোমাকে ভালোবেসে হাজার হাজার বছর বাঁচতে চাই। আগের চেয়েও অনেক বেশি চুপচাপ হয়ে গেছি আমি। এরপর হঠাৎ করে একদিন হারিয়ে যাব। আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না তোমার যোগ্য হতে। একটা সময় আপনার মনে হবে আপনি একা এক সময় বোকা ছিলেন, প্রচুর পাগলামি করতেন। একটা মানুষ যারা আপনার জন্য বিন্দুমাত্র টান ছিল না, সে মানুষটার জন্য আপনার পাগলামি করতেন প্রচুর। সে একটু দেরি করে রিপ্লাই দিলেও অভিমানে আপনার চোখ ভিজে যেত। তার খবর না পেলে অস্থির হয়ে যেতেন, নাওয়া খাওয়া ভুলেই যেতেন। কত কত পাগলামি করেছেন তা কেবল আপনিই জানেন। সেই মানুষটা আপনার সিরিয়াসনেস দেখেও বিরক্ত হয়ে যেত, তাই না? অনেক বছর পর আপনার মনে হবে একটা ভুল মানুষের জন্য আপনি অনেকটা সময়, আবেগ, ভালোবাসা নষ্ট করে ফেলেছেন। ভুল মানুষের পাল্লায় পড়ে সব শেষ করে ফেলেছিলেন। আপনার বারবার মনে হবে কি বোকাটাই না ছিলাম আমি, ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, ভালোবেসে ভালোবেসেছিলাম অনেক। সেদিন সে বলেছিল এর থেকে বেশি ভালোবাসা হয় না। প্রথম দেখাতেই সে আমাকে হাজারো মানুষের মাঝে কলিজা বলে বুকে জড়িয়ে নিয়েছিল। তারপর থেকে ভালোবাসার পর বিয়ে। এমন ভালোবাসা ছিল যে একটি ব্রাশ দিয়ে দুজনে ব্রাশ করতাম, একটি প্লেটে দুজনেই খেতাম, দুজন দুজনকে খাইয়ে দিতাম, খাবারের মাঝে কপালে কিস দিতাম, একটু চুলে ঘ্রাণ নিতাম, একটু নাকের সাথে নাক মিলিয়ে ঘষা দিতাম, একটি হাড্ডি দুজনে চিবিয়ে খেতাম। সে অসুস্থ হলে আমি ঘুম পাড়িয়ে দিতাম, জোর করে স্যালাইন খাওয়াতাম, দুধ ডিম খাওয়াতাম। আমাকেও করতো, গোসল করিয়ে চুল শুকিয়ে সুন্দর করে আঁচড়ে দিতাম। যদিও ভালো আঁচড়াতে পারিনি, রাতে ঘুমাতে গেলে একটি বালিশে ঘুমাতাম। সে প্রথমে আমার ডান হাতে মাথা রেখে বুকে চুপটি করে ঘুমাতো। আমি কপালে কিস করে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতাম। ডান হাতে ব্যথা হয়ে গেলে বাম হাতে ঘুমাতাম। আমি চুল খুলে আমার নাকের উপরে রেখে ঘ্রাণ নিতাম। আমরা একটি দেহ ছিলাম দুজনে মিলে। একটি মিষ্টি দুজনে মুখে দিয়ে ভাগ করে খেতাম, একটা লিচু দুজনেই চুষে খেতাম। অসাধারণ ছিল আমাদের ভালোবাসা, কোনো অভাব ছিল না কিছুতে। দুজনে নামাজ পড়তাম, দাঁড়ানোর আগে একটু ভরিয়ে দিতাম, কপালে কিস করতাম, নামাজ শেষ করে জড়িয়ে নিতাম, একটু মুচকি হাসি দিতাম, কপালে কিস দিতাম, আরো কত কি। যেমন ছিল সম্মান, তেমন ভালোবাসা, তেমন রোমান্টিকতা। দুজনের ভিতরে কিছুতেই অভাব ছিল না। কিন্তু নিয়তির খেলা বোঝা বড়ই দেয়। আজ আর আমরা এক নেই, ভেঙে গেছে আমাদের সেই গড়ে ওঠা সবকিছু। আজ আমাদের সেই ভালোবাসা অভিযোগে পরিণত হয়েছে। সে আজ নিজেকে বদলে নিয়েছে, তার মনে আজ অন্যজনের বসবাস। আমারও কিছু ভুল ছিল, কিন্তু আমি আমার ভুলের জন্য হাঁটু গেড়ে তার সামনে বসেছিলাম। যা খুশি শাস্তি দাও, তাও অন্য কারো হয়েও না। কিন্তু সে আমার বুকে সে রাত্রি ঘুমে অন্য কাউকে নিয়ে স্বপ্ন বলেছিল। আমার পাগলামি আর আমার নেই আজ, আমার পাগলি আর আমার নেই আজ। সে অন্য ঘরে বাসা বেঁধেছে, কিন্তু আমি কি নিয়ে বাঁচবো? কই পাবো আমার পাগলিকে? কে এনে দেবে তাকে? আমি যে তাকে ছাড়া ঘুমাতেই পারি না, খেতে পারি না, চলতে পারি না। আজ তাকে কল দিলেও কথা বলার সময় নেই তার, কিন্তু অন্য কারোর সাথে কথা বলার অনেক সময় তার। ভেঙে গেল সুখের খাঁচাটা। আজ আমি দিশেহারা, আমার বুকটা আজ ব্যথায় ভরপুর। আমি মেনে নিতে পারছি না, আমি থাকতে পারছি না তাকে ছাড়া। কিন্তু আমার শূন্য এই জায়গাটাকে পূরণ করবে। ভুলে যাও, ভালো থাকবে সত্য, সব ঠিক হয়ে যাবে। এসব বলে সব সমস্যা এড়িয়ে যাওয়ার নামই হচ্ছে ম্যাচিউরিটি। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়,
অতি লবণে তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। যদি তুমি তেল মারো তবে তুমি সত্যি বলো, তবেই তুমি শেষ। ডিপ্রেশন এটা এমন এক রুমমেট যাকে আপনি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিতে পারবেন না। যারা ডিপ্রেশনে ভোগে তাদের বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব হয়, নিরন্তর শূন্যতা। এই শূন্যতার অনুভূতি সবচাইতে ভয়ঙ্কর। এই শূন্যতাই মানুষকে প্ররোচিত করে আত্মহত্যা করতে। দীর্ঘ সময় ধরে এই শূন্যতাকে বুকের মাঝে আটকে রাখার পর একজন ডিপ্রেসড মানুষ একদিন কনভিন্সড হন যে তার এই জীবনে সম্পূর্ণ অর্থহীন, এবং আত্মহত্যার মাধ্যমেই তার এই যন্ত্রণা একেবারে বন্ধ করে ফেলা সম্ভব। ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বা সুইসাইডাল টেন্ডেন্সি তাই খুব ঘনিষ্ঠভাবেই জড়িত। ডিপ্রেশন এবং আত্মহত্যা সংক্রান্ত যে কোনো আলোচনায় সবচেয়ে বেশি স্টেরিওটাইপ মন্তব্য হচ্ছে, অমুক মানুষের জীবন কত কষ্ট, তবুও সে সংগ্রাম করে যাচ্ছে।